বড় মা। বাজারে ব্যাগ নিয়ে চলে যাচ্ছিস? বাজারে কি আনলি দেখালি না? ইহানি ঢালবো রান্নাঘরে নিয়ে। রান্নাঘরে ঢুকলে ফাইনাল এন্ট্রি হয়ে যাবে। নে এখানে আন। বাজারের অবস্থা দেখি, তারপর পারমিটের কথা চিন্তা করিস। মধু, যে বড় আব্বা। আমি গোসল করতে চললাম। মধু, এখানে খাদ্যের গুণগত মান পরীক্ষা চলছে। ভ্রাম্যমাণ আদালতের এনকোয়ারি শেষ হওয়া পর্যন্ত কারো যাওয়া চলবে না। বড় আব্বা, ম্যাজিস্ট্রেট বড় আম্মা এনকোয়ারি শেষ হোক, তারপরে গোসলে যান। এটা কি? পুঁটি মাছ বড় মা। পুঁটি মাছ আর ডোবার জলে ভাসা সাদা সাদা ব্যাঙাচি। বলি, গত 6 মাস ধরে কি বাজারে বড় মাছের আকাল পড়েছে, নাকি মহামারীর ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে? না আকাল পড়েছে, না মহামারীতে ধরেছে। ফার্মে চাষ করা বড় মাছে যে কোনো পুষ্টিগুণ থাকে না, সে কথা বাজারের সব ম্যাজিস্ট্রেট জানে। পুষ্টিগুণ বিচারে ডোবার জলে ভাসা ওই পুঁটি মাছে এগিয়ে, ওটাই খেতে হবে। দেশের 1300 নদী এত বড় বঙ্গোপসাগরের বড় বড় মাছগুলোকে একসাথে সুইসাইড করলো যে ফার্মের মাছ খেতে হবে? মুখেই বলে 1300 নদী আর সাগরের মাছ। আসলে সবগুলো ফার্মে চাষ করা মাছ। টাকা খরচ করে ওই বিষাক্ত মাছ আমি কিনবো না। তবে কানাডা থেকে যদি বড় বড় মাছগুলো উড়াল দিয়ে আসে, তবে সেই মাছ কেনার কথা ভাবা যেতে পারে। কানাডা থেকে বড় মাছ উড়াল দিয়ে আসার দরকার কি? বড় চাচা ঠিকই বড় মার কথা চিন্তা কইরা প্লেনে বড় মাছ পাঠায় দিব। তো মাছের লিগে প্লেনের সিট বুকিং দিতে বড় চাচার মহা ঝামেলা হইব। চুপ! লাইন ছেড়ে বেলাইনে কথা বলার জন্য তোকে 6 মাসের কারাদণ্ড ধার্য করলাম। আমি কি করছি? আমি তো বড় আব্বার দলের লোক না, আমারে পানিশমেন্ট দেন কেন বড় আম্মা? এই মুহূর্তে তুই ওনার সাহায্যকারী, অতএব সাবধান। এনকোয়ারি চলাকালীন সময়ে বেশি কথা বলা নিষেধ। মুখে খিল দে। আচ্ছা, ব্যাঙাচি আকৃতির এই মাছ কাটবে কে? গুড়ি গুড়ি মাছ কাটতে কাটতে আমার আঙ্গুলগুলো ক্ষয়ে যাচ্ছে, চোখের পাওয়ারও কমে যাচ্ছে। কারো কোনো সমস্যা হচ্ছে না? বলি, পুঁটি মাছের কি কোনো ফ্যামিলি প্ল্যানিং এর বালাই নেই? গাদা গাদা মাছ জন্ম দিয়ে ছেড়ে দিলেই হলো। নাউজুবিল্লাহ, এই মহিলার মুখে দেখে কিছু আটকায় না। এখানে ভুক্তভোগী শুধু আমি, আমার আটকালে বলবে কে? কি হলো? আমার কথা শেষটা হতে কোথায় যাওয়া হচ্ছে? মধু, আমি অজু করতে চললাম। মধু, আগে আমার কথা শুনে পরে অজু করতে বলিস। আমার এক কথা, এই মাছ রান্নাঘরে ঢুকবে না, আর যদি রান্নাঘরে ঢোকে তাহলে রান্না বন্ধ বলে রাখলাম। সামান্য এই মাছের জন্য এত বড় আলটিমেটাম? আমিও দেখব কি হয়। এখন এই পুঁটি মাছে কি করুন বড় মা? কামানের গোলা দিয়ে উড়িয়ে দে। এই সাইজের কামানো গোলা ওই পাবো? জানি না। গ্র্যান্ডমা, এটা কি হলো? কোনটা? একটু আগে যা করলি। ন্যাকা, মনে হয় তোর মা বাপ করে না? এইভাবে ঝগড়া, তাও আবার লন্ডনে? তোমার সৌভাগ্য এখনো পর্যন্ত চিৎকার শুনে কোনো হিউম্যান রাইটস এর লোকজন চলে আসে। গ্র্যান্ডপার রাইট ডিস্ট্রাকশন মানে অধিকার হরণের দায়ী শাস্তি তো হবেই, সাথে এনভায়রনমেন্ট পলিউশনের জন্য আরো বছর খানেক হাজতবাস। বললেই হলো। আমার ঘরে হিউম্যান রাইটসে ঢোকার পারমিশন দিলে তো? আর বাংলাদেশের এনভায়রনমেন্ট গ্যাদাকাল থেকেই পলিউটেড, ও নিয়ে তোকে ভাবতে হবে না। তাই বলে এইভাবে ঝগড়া? তোর বাবা মা যাতে 16 আনা বাঙালি, ওখানে গিয়ে খুব ভদ্র সেজেছে বুঝি? চিপায় পড়লে সব লেজ সোজা হয়ে গ্র্যান্ডমা। ভাগ্যিস এখানে কোনো চিপা চাপা ছিল না। তবে তোর গ্র্যান্ডপাকে আমি ছাড়বো না। সে আমার কষ্ট হবে জেনে ইচ্ছে করেই এ কাজ করেছে। অধিকার হরণের শুরুটা কিন্তু সেই আগে করেছে, এখন শুধু সেটা আক্রমণের পর্যায়ে চলে গেছে। এর একটা বিহিত করতেই হবে। গ্র্যান্ডমা,
এখানেও হিউম্যান রাইটসের প্রয়োজন। তোরা শুধু শুধু থার্ড পার্সন নিয়ে টানাটানি করিস কেন? আমি তুমিতে কোনো কাজ হবে না। মধু, মধু, যে যে বড় মা, কামান কোথায়? বড় আম্মা কুবিলার কোট বাড়ি থেকে কামান আনার কথা চলতেছে, কিন্তু সমস্যা হইলো মরজু আমার গোলার স্টক ফুরিয়ে গেছে মেলা আগে। এখন গোলা ছাড়া কামান দিয়ে কি হইব বড় মা? বললেই হলো। আমার ঘরের খাদ্য লিস্টে ব্যাঙাচি আকৃতির মাছ থাকবে না। বিষয়টা খুব সেন্সিটিভ, কোনো নয় ছয় করা চলবে না। আমার কামান লাগবে। বুঝলেন আব্বা, কামান লাগবো। কি রে, কি করিস? দাদু, কি ব্যাপার? বিনা অনুমতিতে তুমি ব্যাচেলার রুমে? ব্যাচেলার রুমে অনুমতি নেওয়ার কি আছে? এখানে সবই ওপেন। ওপেন হলে কি অবাধে বিনা অনুমতিতে এভাবে বগলের তলে বালিশ নিয়ে ঘুমোতে চলে আসবা? রঞ্জু, সাবধানে কথা বলিস, আমি তো দাদু হই। দাদু বলেই বলছি, ঝামেলা না করে যাও, তোমার ঘরে যাও। সামান্য পুঁটি মাছের কারণে তোর দাদি আমার প্রেস্টিজের লুঙ্গি ধরে যে আবার টান দিল, তাতে ঝামেলা মনে হয়নি? তাও আবার এই প্রথম বিলেত থেকে আসা নাতনি গিনির সামনে। কি ভাবলো মেয়েটা? তোমার এই নাতি রঞ্জু এতকাল ধরে যা ভেবে এসেছে, তোমার ওই বিলেত ফেরত নাতনি গিনিও এখন থেকে তাই ভাববে। কিচ্ছু যায় আসবে না তাতে। যায় আসবে। মেয়েটা চলে গেলে তারপর ঝগড়া করলে কি হতো? স্বভাব, ঝগড়া করতেই হবে। ঝগড়া তুমি শুরু করেছো দাদু। কি দরকার ছিল এমন ঘিনি ঘিনি মাছ আনার? দ্রব্যমূল্যের যা অবস্থা, সস্তা পেলাম, ভাবলাম নিয়ে যাই। বলি একটু অ্যাডজাস্ট করলে কি ক্ষতি হতো? আমার জীবনের গত 25 বছরে তোমাদের অ্যাডজাস্টমেন্টের যা অবস্থা দেখেছি, ওটা নিয়ে বাড়াবাড়ি না করলেই ভালো হতো। 20 বছর হলো ছেলেমেয়েরা আমাদের সাথে যোগাযোগ রাখতে ভুলেই গেছে। একাই বাড়িতে রাজত্ব পেয়ে তোর দাদি ফুলে ফেপে হয়ে উঠেছে একরোখা জেদি স্বেচ্ছাচারী। কারো কথা শুনছে না, কাউকে মানছে না। পদে পদে আমাকে বানাচ্ছে বলির পাঠা। তুমি বলির পাঠা? সারাদিন না খেয়ে যেভাবে ঘর থেকে বের করে দিল, তাতে সেটাই মিন করে। দাদু, তার মানে তুমি আজ এই ঘরে ঘুমোবে? তুমি এই ঘরে ঘুমোলে আমার পড়ার ডিস্টার্ব হয়। পড়ার ডিস্টার্ব না, বল মোবাইলে প্রেম করার ডিস্টার্ব হয়। একটু আগে যা করছিলি। কি? এই নাও মোবাইল, খুঁজে বলো কোথায় প্রেম করছি। কি সর্বনাশ, কি করছো? কিছু না, শুধু একটা চ্যাটিং করব, তাহলে বুড়ির অত্যাচার থেকে রিলিজ পাবো। কিসের চ্যাটিং? দাও মোবাইল দাও। আচ্ছা যা, শুধু লাইক দিব। নো লাইক দেয়া দি, নো চ্যাটিং। দাও মোবাইল দাও। আচ্ছা যা, লাইকও দেবো না। দাও বলছি, দাও। পড়ার টেবিলে কিসের মোবাইল? যা, মোবাইল এখানে থাকবে। যা, পড়তে পারো। সিংহের মতন অমন আয়েস করে প্রশ্বাস ছাড়ছিস কেন? তোকে সোফায় আরাম করে বসার জন্য ডাকিনি, ডেকেছি বুড়ির বিরুদ্ধে রিভেঞ্জ দিতে। আমি সেই চেষ্টাই করছি। হুঙ্কার না দিয়ে আয়েস করে প্রশ্বাস ছেড়ে। প্রশ্বাস ছাড়তে ছাড়তে হুঙ্কার দিয়ে উঠব। আগে প্রশ্বাস ছাড়তে দে। ঠিক আছে, ছাড়।
রমাকাল সবাইকে না খাইয়ে রাখলো। রাখলো? এটা একটা শর্ট টেকনিক্যাল প্রসেস। কাউকে না খাইয়ে রেখে নিউরনকে নিস্তেজ করে কোনো কিছু ভাবার ক্ষমতার লোপ পায়ে নিজের দৌরাত্ম্য চালু করা। রমা বেশ ভালোই চাল চেলেছে। এবার বিপরীত চালটা চাল না বাবা। হ্যালো রমা, কেমন আছো? দাবার গুটিটা কোথায়? কি চাল চেলেছেন দেখে নিতাম। দাওয়ার গুটি? না 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 না, গোডাউনে চাল উঠিয়েছি। মালিক ঠকিয়েছে বলতে পারো। এবার চালে অনেক ময়লা পাওয়া গেছে। বাহাদুর সেটা চেলে পরিষ্কার করার কথা বলছিল। অন্যের গোডাউনের ময়লা পরিষ্কারের চিন্তা ঠিকই আছে, নিজের গোডাউনের কোনো খবর নেই। তুমি থাকতে বাহাদুরের গোডাউনের চিন্তা করার প্রয়োজনটা কি? তুমি ওকে সাইড করে রেখেছো, বেশ ভালোই আছে। ভালো নেই, সাইড থেকে মাঝে মাঝে লাইমলাইটে আসতে চায়। এই বয়সে আলোর ঝলকানিতে অত লাফালাফি ভালো নয়, এটা ভালো করে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, বোঝাবো। কি করতে নিয়ে এসেছি আর কি বোঝাতে চাচ্ছিস তুই? বাহাদুর আস্তে, রিল্যাক্স। রমা সব শুনে ফেলবে তো। শুনুক, তোকে আমার একমাত্র আপন ভেবেছিলাম। এখনো আপন আছে, গ্যাদাকালের বন্ধু। না, ফনা তোলা নাগিনের মতো। এবার আমার বেল বেঁধেছে, বেল। ভদ্রলোক গ্রান্ডপার বাল্যবন্ধু নিশ্চয়ই। আর বজ্জাতের কাচারি, বয়স হয়েছে এখন শিয়ানাগিরি ছোটে। যখনই তোর গ্র্যান্ডপা আমার কাছে হেরে যায়, ঠিক তক্ষুনি লোকটা এ বাড়িতে এসে হাজির হয়। লোকটা তার শকুনি বুদ্ধি দিয়ে তোর গ্র্যান্ডপার কানে বিষ ঢালে। সেই বিষয়ে গ্র্যান্ডপা কোনো সুবিধা যে করতে পারে না বোঝাই যায়। গ্র্যান্ডমা, তোমার বুদ্ধি যেমন ঝাক্কাস, তেমনি তোমার হয়েছে হয়েছে, আর অত ঘি ঢালতে হবে না। আমি ভাবছি এত অ্যালার্ট থাকার পরও লোকটা যদি আমাকে ধরাশায়ী করে। আমার গ্র্যান্ডমাতে ধরাশায়ী করা অত সহজ নয়। ভাবছি কি করা যায়। তুমি আমি রূপা, রঞ্জুর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? সরি, দেখুন আমি সোজা সাপটায় কথা বলি, এত লুকিয়ে ঠেকে লাভ কি বলেন? এমনিতেই সবাই জানতে পারবে, তাই কালক্ষেপণ না করে প্রথমেই বললাম গার্লফ্রেন্ড। রঞ্জু আমাকে অবশ্য বনলতা বলেই ডাকে, ইচ্ছে করলে আপনি ওই নামে ডাকতে পারেন। রঞ্জুর মতো ভেদামাসটা বলে বনলতা? না 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 না, হতেই পারে না। রঞ্জু তোমাকে ওই নামে ডাকতেই পারে না। ও বেশি হলে তোমাকে নীলাঞ্জনা টিলাঞ্জনা বলে সম্বোধন করতে পারে। নীলাঞ্জনা? নীলাঞ্জনা কেন? রঞ্জু এই যুগের ছেলে, বনলতা প্রীতি ওর জন্য ব্যাকডেটেড। কি আশ্চর্য, কাল রাতে রঞ্জু আমাকে ওই নামেই ডাকলো যে। সেরেছে, এ তো কাল রাতের সেই মেয়ে রঞ্জুর মোবাইলে, যার সাথে চ্যাটিং করেছি। জীবনানন্দ দাশের বনলতা কবিতার বনলতা বলে আমি ওকে সম্বোধন করেছি। সর্বনাশ, মেয়েটা রাত না পেরোতেই বনলতা সেজে ডেট করতে সোজা বাসে এসে হাজির। এক রাতে গার্লফ্রেন্ড! রঞ্জু টের পেলে রক্ষে নেই। কিরে বাহাদুর, কি ভাবছিস? পুরান পাগলের ভূত তাড়াতে প্রাণ যায় যায়, নতুন এসে হাজির। এখন ভূত রেখে পাগল তারা। আপনারা রঞ্জুর কি হন? ডাবল গ্র্যান্ডপা।
রঞ্জুকে একবার ডেকে দেয়া যাবে? মধু, মধু রে। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সে। কি হলো গিনি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? অসুখ হয়নি তো? বনলতাকে? ও আচ্ছা, সে তো কবির প্রেমিকা। কবিটাকে? জীবনানন্দ দাশ, পৃথিবীর সব পুরুষের অন্তরের প্রতিচ্ছবি। জানো, আমার মধ্যেও একটা জীবনানন্দ দাশ আছে, যে শুধুই তার বনলতার সন্ধান পেতে। আহ গিনি, সে কি এমন কালিমা রূপ কেন? কি করেছি আমি? ছাড়ো ছাড়ো গিনি। ঘরে গিনিকে রেখে বাইরে বনলতাকে খোঁজো? একটা রূপ স্থির থাকতে পারো না? এসব কি বলছো তুমি? কোন রূপের কথা বলছো? ঠিক করে বলো তো, তুমি কে? রঞ্জু না জীবনানন্দ দাস? একটু আগে ভুল করে জীবনানন্দ দাশের প্রেতাত্মা এসেছিল, তোমাকে দেখে সেই প্রেতাত্মাটা পালিয়েছে। আমি তোমার রঞ্জু বেবি, প্লিজ এবার ছাড়ো। তাহলে ড্রয়িং রুমের বনলতাটা কি? বনলতা? সে আবার কে? আমি চিনি না। আমার সাথে চালাকি করো? করাচ্ছে চালাকি। লন্ডনে কত শত বিলিতি রমিদের আমি সার্চ করেছি, আর তুমি সামান্য বাঙালি কাজিন। ন্যাড়া মাথায় ঘোল ঢেলে 7 দিন ছাদে দাঁড় করে রেখে শুকাবো, তারপর কাবাব মশলা মাখিয়ে শুকনো কাবাব চিবিয়ে খাবো। ওরে বাবা, এত বড় কাবাব গিলতে তোমার কষ্ট হবে। এত কষ্টের কি দরকার বলো? সত্যি বলছি, কোনো বনলতাকে আমি চিনি না। এই যে খুন্তির কসম। হাত ছাড়াও। সরাচ্ছি। জীবনানন্দ দাশের বনলতাকে ছাড়া আমি আর কোনো বনলতাকে চিনি না। ঠিক আছে, চিনলেও এখন কিছু বলবো না। তোমার জীবনে এতদিন বনলতা টনলতা সে যাই থাকুক না কেন, এখন আমি ছাড়া আর কেউ না। নেভার। নিচে গিয়ে কুইক বনলতাকে গেট আউট করে আসো। আউট। একটা মেয়ে কাউকে না বলে ওকে ঘরে ঢুকে গেল, তাকে কেউ আটকালো না। আহ মধু, আস্তে। মেয়েটা ঘরের ভিতরে আছে, শুনতে পাবে। কথা শুনতে পেলে ভালো, ঘরের মধ্যে খাপটি মেরে বসে না থেকে বের হয়ে আসবে। ঘাড় ধাক্কা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে ঘাড় ধাক্কা দেওয়ার কি হলো? একটা মেয়ে রঞ্জুর কাছে দেখা করতে আসতে পারে। বাহ, একটা বেগানা মেয়ে কাউকে না বলে কয়ে ঘরে আসতে পারে, লাইসেন্স ছাড়া কারো ঘরে ঢুকে যেতে পারে। ওই মধুর বাচ্চা, মেয়েটা ঘরে ঢোকার সাহস পেল কি করে? আমি জানি না বড় মা, আমি তো রান্না করেছিলাম। কি বোঝাতে চাচ্ছিস তুই? আমি ঢুকিয়েছি। মধু, সাবধান করে দিচ্ছি, মিথ্যা কথা বলবি না। দরজায় বেল বাজলে কে দরজা খুলেছিল? তারপর আমি কি কাকে চান জিজ্ঞেস করতে না করতে মেয়েটা টুপ করে ঘরের ভিতর ঢুকে গেল। মেয়েটা টুপ করে ঘরের ভিতর ঢুকে গেল, আর ডেকটা বড় টুপ করে চুপ করে রইল। ড্যাকরা? সেটা আবার কি? মধু, ড্যাকরা মানে কি? বড় আব্বা, ড্যাকরা মানে হইলো শেয়ানা, ধূর্ত, ধূর্ত। কি এত বড় সাহস? তুই আমাকে ধূর্ত বললি? আমি কই নাই তো, বড় মা কইছে। এই, আমি ধূর্ত বললাম কখন রে? এই মাত্র আবার কইলেন। এই বদমাস, কান পরিষ্কার কর, আমি ডেকরা বলেছি, ডেকরা। নিজেই কইলেন, আবার কোন বলি নাই। চুপ কর। বলছেন বলি নাই, বলছেন বলি নাই যথেষ্ট হয়েছে। মেয়েটাকে ঘর থেকে বের কর। এত চেঁচামেচের কি হলো? প্রয়োজন ফুরলেই রঞ্জু মেয়েটাকে এমনি বের করে দেবে। বাহ, হঠাৎ নাতির প্রয়োজন কেন এত ইম্পর্টেন্সি পাচ্ছে? প্রয়োজনটা নাতির নাকি? আমার কোনো প্রয়োজন নাই। মা মরা রঞ্জুকে রেখে ওর বাবা দ্বিতীয় বিয়ে করে পাড়ি জমিয়েছে কানাডা। তারপর থেকে ওর বাবা মা সব আমরাই, ওর সব দায়িত্ব আমাদেরই। মনে মনে ভাবতাম আমরা ওকে মানুষ করতে পারছি তো, অথচ আমার এই ভালো রঞ্জুটা এই মানুষটার সাথে মিশে মিশে ওর ক্যারেক্টারটাকে একেবারে নিচে নামিয়ে এনেছে। সব খারাপ দোষ আমার মধ্যে। আমি খারাপ তো রঞ্জু খারাপ, আর উনি ধোয়া তুলসী পাতা। এই এই মধু, আমার ক্যারেক্টার নিয়ে যদি কথা বলে আমি কিন্তু হাওয়া গরম করে ছাড়বো।
লেডি মাফিয়া আসছে, হাওয়া গরম করবে। আমিও বলে দিচ্ছি, আর একটি বাজে কথা বললে আমিও পানি ঘোলা করে ছাড়বো। তুই তুই এ বাড়িতে কি জন্য এসেছিস? রঞ্জু, এ কেমন ব্যবহার? তুমি ডেকে বলছো, কিসের জন্য এসেছি? আমি ডেকেছি মানে? বাই দ্য ওয়ে, তুই এত সেজেছিস কেন? ও মা, একদিন না যেতেই ভুলে গেলে সব? কালকে বললে বনলতার মতো সেজে তোমার সামনে আসতে। আজ ইউনিভার্সিটি বন্ধ, তর সইল না, সোজা বাড়িতেই চলে এলাম। আমি বলেছি? কখন? কাল রাতে মোবাইলে চ্যাটিং করে তোমার মনে দুয়ার খুলে বললে, দুয়ারের দরজা ধরে সোজা চলে এসো আমার ঘরে। আমি অধীর অপেক্ষায় বসে রব তোমার পথপানে চেয়ে। পাখি নীরের মতো চোখ মেলে এসো নাটোরের বনলতা হয়ে। তাই তো বনলতা সেজে এসেছি। ছি, এ কেমন সাজ! এত বাজে আর কখনো লাগেনি তোকে রূপা। কোথায় তুই আর কোথায় বনলতা? তুমি আমাকে অপমান করছো। নিশ্চয় করছি। চ্যাটিং এর নামে তুই যদি মিথ্যে বলতে পারিস আর আমি অপমান করতে পারি না? রঞ্জু, আমি মিথ্যে বলছি না। তুমি তোমার মোবাইলটা চেক করেই দেখো। যা বলিনি কখনো তা চেক করব কেন? আমার তখনই মনে হয়েছিল কথাগুলো তোমার না, অন্য কেউ বলছে। কিন্তু তোমার মোবাইলের নাম্বার নিশ্চয়ই ভুল হতে পারে না? হয়তো আমার নাম্বারই ছিল, কিন্তু ব্যক্তিটা আমি না। ব্যাস, এবার তুই এই বাড়ি থেকে চলে যা রূপা। দাদু, দাদু, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে? তাও আবার আমার মোবাইল থেকে আমার ক্লাসমেটকে। ছি! আমি কি জানতাম মেয়েটা সোজা বাড়িতে চলে আসবে? আমি জাস্ট সময় পাস করার জন্য। আমার ক্যারিয়ারের একই রং লাগালে কেন? কেন এমন করলে দাদু? তো দাদির অত্যাচারে মাথায় রক্ত চড়ে গিয়েছিল, এসপার ওসপার করতে চেয়েছিলাম। বুড়িকে এসপার ওসপার করতে না পেরে আমাকেই করলে। চমৎকার! সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে দাদু? পারবে গিনির মনে পুনরায় আমার প্রতি রেসপেক্ট জাগাতে? সে কি, এর মধ্যে গিনির কথা আসে কোত্থেকে? রঞ্জু, এর মধ্যে তুই গিনির সাথে? দাদু, কি করে যে বলি। কি বলবি? খবরদার, গিনি আমার একমাত্র মেয়ের মেয়ে। আমিও তোমার একমাত্র ছেলের ছেলে। খবরদার, ওর সাথে নয় ছয় করবি না। 9-6 করিনি দাদু, তবে 6-9 হলেও হতে পারতো, কিন্তু না, করিনি। আমি তোকে বিশ্বাস করি না। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাস তুমি নিজে ভেঙে দিয়েছো। আমাকে ভ্যানিশ করে দিলে দাদু। সরি। অলরাইট। আমি একজন লয়ার। মানুষের চোখ দেখলেই তার মনের গভীরতা মাপতে পারি। এই যে তুমি, কি যেন না, হ্যাঁ, রূপা, যার কাছে হৃদয়ের টানে ছুটে গিয়েছিল ওই রঞ্জু। আমি প্রথমেই তোমাকে নোটিশ করেছিলাম, এ আসলে একটা অল্প পানির ভেদা মাছ। বনলতার চোখের গভীর জলে ডুব সাঁতার দেওয়ার মতো ক্ষমতা সে রাখে না। একমাত্র সিনিয়র সিটিজনই পারে এমন ডুব সাঁতার দিতে।
সে আবার কে? আছে একজন সিনিয়র সিটিজেন, তার কথা তুমি পরে জান। আগে বলো, রঞ্জুর মোবাইলের চ্যাটিং লিস্টে এমন কি কারিশমাটিক কথা লিখেছিল যে এক রাতে তুমি পাগল হয়ে তার কাছে ছুটে গেলে? কথাগুলো রঞ্জুর না, অন্য কারো। বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, কথা যাই হোক, বুঝতে হবে পাবলিকটা ঝানুমাল, ভাষাতে জানে। তুমি চিন্তা করো না, এমন কারিশমাটিক কথার স্টক আমারও কিছু কিছু আছে, শোনাবো কি? আপনি আমার দাদুর বয়সী, আপনার কথা আমি শুনবো কেন? কেন শুনবে? ঠিক আছে, শোনো না। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো, বনলতার বয়স কত? জানি না। জানি না বললেই চলবে না, চেষ্টা করো। আরে, সংখ্যা দিয়ে বনলতার বয়স কিভাবে মাপবো? বনলতা সে তো বনলতাই, চিরতরুণী। ঠিক তাই, আসলে হৃদয়ের কোনো বয়স হয় না বনলতার মতো। হৃদয়টা চিরকুমার, আমার মতো। আপনি সত্যি ব্যাচেলর? সত্যি তাই। কারণ দর্শানোর জন্য জাস্ট 2 মিনিট দেওয়া হলো, সময় স্টার্ট। বলো। কারণ কারণ হলো বেবি, আমার বায়ু চেম্বারে রূপা ভাইরাস অ্যাটাক করেছিল। বায়ো চেম্বারটা কি? হার্ট, টেনশনের কোনো কারণ নেই। কুইক অ্যান্টিভাইরাসের হাই ডোজ ভ্যাকসিন দিয়ে চেম্বার ক্লিন করে ফেলেছি, এখন 100% ক্লিন। 100% ক্লিন? বিশ্বাস করো। আমার যদি বুঝতে ভুল না হয় তাহলে বিষয়টা এই যে বায়ো চেম্বার থাকলে সেখানে ভাইরাস অ্যাটাক করবে মাস্ট। এবার রূপা ভাইরাস অ্যাটাক করেছে, সামনে জিকা, নিপা, ইবোলা, করোনা। সেফটিনেসের লাইফ টাইম গ্যারান্টি কি? দাঁড়াও, রূপা ভাইরাসের সমাধান হয়ে গেছে। ওই সাবজেক্টে বাড়াবাড়ি না করে চলো আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করব? এই ধরো, আমাদের ফিউচার নিয়ে, দাদা দাদিকে নিয়ে। আমাদের দুজনের বাবা মা স্বার্থপরের মতো ওদের একা ফেলে চলে গেছে। কতকাল হয়ে গেল ওদের কোনো খোঁজ খবর রাখে না, কেমন আছে, কি করছে। এই বয়সে সবাই ভালোবাসার কাঙ্গাল হয়, অথচ ওদের ভালোবাসার কেউ নেই, বোঝানোরও কেউ নেই। ওরা বড়ই একা। এতদিনের জমে থাকা না পাওয়া কষ্টগুলো ওদের হৃদয়কে আঁকড়ে ধরেছে। যন্ত্রণায় না পারছে সহ্য করতে, না পারছে শুধু বোকার মতো ঝগড়া করে সময় অপচয় করছে। কেউ কাউকে বুঝতে চেষ্টা করছে না, বরং একজনের জন্য দোষ ধরাতে ব্যস্ত থাকছে। অথচ এ সময় ওদের উচিত ছিল এক অপরকে সাহায্য করা। বড্ড ভুল হচ্ছে। দাদি একটু স্যাক্রিফাইস করলেই সব সহজ হয়ে যায়। গ্র্যান্ডমা, দাঁড়াও দাঁড়াও, শুধু গ্র্যান্ডমা কেন, গ্র্যান্ডপা নয় কেন? দাদি একবারই ঝগড়া করে, সব সময় দাদি আগ বাড়িয়ে অহেতুক ঝগড়া করে। দাদু শুধু পাঠার বলেই হয়। এক্সকিউজ মি, গ্র্যান্ডপাই প্রথমে গ্র্যান্ডমাকে উত্তেজিত করে তোলে, আর ঝগড়া সূত্রপাত সেই ঘটায়। পুরো নারী জাতি হলো ঝগড়ার প্যাকেজ। কে না জানে? তুমি শুধু শুধু দাদুকে দোষারোপ করছো। কি গোটা নারী জাতিকে নিয়ে তোমার এই ধারণা? লোকে ঠিকই বলে সব পুরুষ মানুষের হীন, লোয়ার মাইন্ডের। ও আচ্ছা, মহিলারা খুব হাই ক্লাসের না? তোমার সাথে কথা বলাটাই আমার ভুল ছিল। কথা না বলে সঠিক করে নাও। যাও যাও গ্র্যান্ডমার চামচা। অ্যাটাক কর। প্রথম প্রথম একটু নার্ভাস লাগছে। আমি থাকতে নার্ভাস কি? নার্ভাস ওদের লাগার কথা। নে, ভয় নেই, শুরু কর। বেঈমান, নিমো খারাপ, দুধ কলা দিয়ে মানুষ করে উল্টা ছবল মারে আমাকে। আমি না, এটা গ্র্যান্ডমার কথা। এটাকে বলে রক্তের ধারা। কার্পিট দাদার কার্পিট নাতি। দেখলে দাদু, আমার সাথে তোমাকেও বকছে। খবরদার, ছেড়ে কথা বলবি না। নে হুঙ্কার দিয়ে বল। বল। আচ্ছা,
উচিত কথা বললেই গায়ে ফোসকা পড়ে। আমার বংশের রক্ত কালপ্রিট বেইমার নিমো খাবেন না, সৎ সত্যবাদী বীরের রক্ত। এখানে মেইন রক্ত চোষা পিশাচিনি হলেন উনি। আমার না, দাদুর কথা, যার তাণ্ডবে এই সংসারটা, আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। দাদু ঠিক আছে? কার জীবন কে ধ্বংস করে? হ্যাঁ, একরত্তি মেয়ে ছিলাম আমি। আমি না গ্র্যান্ডমা ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এনে তুষের মতো পুরো ছাড়খাড় করে ফেললো। দুধে হলুদে করা শরীরটা এখন পুরো কালচে হয়ে গেছে। গ্র্যান্ডমা সরি। তারপরও কি ক্ষান্ত হয়? এখনো হারমাত জনদস্যুর মতো কুরে করে খাচ্ছে। বললেই হলো, দুধে হলুদে না ঘোলের জলে গড়া শরীর ছিল সে জানি কেবল আমি। আসল কথা হচ্ছে আমাকে বোকা শোকা পেয়ে ঘাড়ের উপর উঠে বসেছিল, এখনো ডাইনি বুড়ির মতো আমার মুন্ডুটা চিবিয়ে খাচ্ছে। আমি না বলেছে দাদু। নরখাতিক জালমের মুখে শুনে অসহায়ের গান। মুন্ড চিবিনের অভ্যেস আমার না, তার। মুন্ডু চিবানোর কথা আমি বলেছি আগে, পারলে অন্য কিছু বলো। অন্য অনেক উপমা আমার স্টকে আছে, বলে শেষ হবে না। কচুপুরা, কদমুখা, ওরাংওটা। ডাইরেক্ট গালি দিচ্ছে দাদু। তুই দিতে পারছিস না? গালি আসছে না। ইউনিভার্সিটিতে পড়া ছেলে তুই, হাই থ্রোট গালি জানার কথা। ইউনিভার্সিটির প্রফেসররা তোকে গালি শেখায় নাই? ইউনিভার্সিটিতে গালি বিষয়ে কোনো প্রফেসর নেই দাদু। এত বড় প্রতিষ্ঠানে একটা প্রফেসর নেই। যাই শোন, হারা চলবে না। গালি দে। হুতুম পেঁচা, হুলো বিরাট, বকনা বাছুর। নাতির স্টক ফুরিয়ে গেছে রে, কিনে একেবারে ধুয়ে দে। ওই পুরো ঝগড়া করার স্বাদ যেন একেবারে মিটে যায়। ঠিক আছে কর্তা। ছোট মুখ, মদনটা, হারগিলা, গোবর গণেশ, ভঙ্গল দাস। ওরে বাবা দাদু, আমি শেষ। এবার তুমি ডেকে ফেলতে দাদু। তোকে দ্বারা কিচ্ছু হবে না। দাদু মামা আমাকে এক গ্লাস পানি খাও না, পানি খাবো, বড্ড তেষ্টা পেয়েছে। নিজে ঢেলে খাও গিয়া। এবারে সকলের ভালো মন্দর খেয়াল রাখার কথা তোমার। আমি নিজে খেলে তোমার দায়িত্ব কি থাকবে? আমার কাম এখনো কি আছে? তোমরা নাতি নাতিরা 2 দিনের লিগে আইয়া আমার চাকরির 12টা বাজালে অলস বইসা থাকা ছাড়া আমার আর কোনো কাম কি থাকে? আমরা তোমার কাজের 12টা বাজালাম কিভাবে? এই যে বড় আম্মা বড় আব্বার ঝগড়া কার্যক্রম তোমরা দুজনে ভাগ করে নিলা। তাই তো বলি, পাশের রুমে সাউথ কোরিয়া আর আমেরিকার এত বড় বড় যুদ্ধবোমা ধারাম ধারাম করে ফাটছে, অথচ মামার কোনো সারা শব্দ নেই কেন? তুমি আমাদের শুধু শুধু ভুল বুঝছো। আমরা কেবলই টেম্পোরারি, আজ আছি তো কাল নেই। গ্র্যান্ডমা গ্র্যান্ডপার দায়িত্ব পুরোটাই তোমার। তোমরা টেম্পোরারি হইবা কেন? বিলাত থেকে আইছো যখন ফুল টাইম থাইকা যাও। সেটা ইচ্ছে ছিল। অ্যাকচুয়ালি দেশের মানুষগুলোকে আমি ফুল টাইমে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু সে মানুষগুলো নারী জাতির প্রতি এমন তাচ্ছিল্যতা, অসম্মান মেনে নেওয়া যায় না। আমি নিজেও একজন নারী, আজ না হলেও কাল আমার প্রতি এমন আচরণ হবে না বলি কি করে? তুমি এখানেই থাকো, তোমার প্রপার দায়িত্ব পালন করো। আমি দেশে ফিরে যাব এবং কালই যাব। কাল কেন? যত তাড়াতাড়ি যাব তত ভালো। মামা তুমি
কি জানি কিসের লাগি কি করো? দেখি আর গান শুনি। হ্যাঁ, মগটা পড়লো কি করে? কি জানি, হাতটা অবশ হয়ে। সাবধান, ওখানে কাঁচের টুকরো পড়ে আছে, আস্তে করে পা ফেলে আয়। মধু, মধুমামা বাজারে গেছে। আচ্ছা আমি সরাচ্ছি। দাঁড়া দাঁড়া, সাবধানে। গ্র্যান্ডমা, কি হয়েছে তোমার? গ্র্যান্ডপার সাথে কি তোমার সন্ধে হয়ে গেছে? আরে না না, সন্ধি টন্ধি কিচ্ছু হয়নি। কাল রাতে হঠাৎ বুকের ব্যথাটা বেড়ে গিয়েছিল। অমনি সব ভুলে সেবা নিতে শুরু করলে। ঠিক আছে, তুমি অসুস্থ হয়েছিলে, আমাকে ডাকতে পারতে, মধুমামাকে ডাকতে পারতে, কিন্তু শেষ পর্যন্ত সেবা করলো কিনা গ্র্যান্ডপা? তুমি আমার প্রেস্টিজে 12টা বাজালে, সব পরিশ্রম পণ্ড হয়ে গেল। আরে রিল্যাক্স গিনি, রাগ করিস না, কোনো পরিশ্রম পণ্ড হয়নি। আমি অসুস্থ হয়েছি ঠিকই, কিন্তু অসুস্থতার বাহানায় তাকে সারা রাত খাটিয়েও নিয়েছি। এটারও দরকার ছিল? কোনো দরকার ছিল না, আমরা একাই 100, ওদের সাহায্যের কোনো দরকার ছিল না আমাদের। কি ভাবলো ওরা আমরা হেরে গেছি, আমরা মিউচুয়াল করতে যাচ্ছি? গ্র্যান্ডমা এটা কি করলে? না না না, এটা ভাবার কোনো প্রশ্নই ওঠে না। রাগ করিস না, আসলটা একটু বদলালো, কোনো ক্ষতি হবে না। কি করতে চাইলাম আর কি করলে? ধ্যাৎ, গ্র্যান্ডমা। আরে বাবা, তুই বোঝার চেষ্টা কর, এটা কিচ্ছু হবে না, এই কৌশলটা ঠিকই থাকবে। ঠিক যখন যুদ্ধের অবস্থা তুঙ্গে, তখন বুড়ির প্রতি প্রেম জেগে উঠল, তাই না? বুড়ির প্রতি প্রেম? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়েছে? তাহলে এত সোহাগ করে চুল আঁচড়ে দেওয়া হচ্ছিল কেন? এটা খুব স্বাভাবিক আচরণ। চুল আঁচড়ে দেওয়ার স্বাভাবিক আচরণ? চুল আঁচড়ে দেয়া একটা বাহানা, কি যেন বলে, সহমর্মিতা প্রকাশের বাহানা। সহমর্মিতা? তারপর? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বুকের ব্যথায় বুড়ি মরে যেতে পারত। যদি মরে যায় ক্ষতি হতো কার? আমার। পরদিন পুলিশ এসে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দিতাম? বলতাম বুড়ি হার্ট অ্যাটাকে মরে গেছে। আমি কিচ্ছু করিনি, বসে বসে শুধু দেখেছি। পুলিশ আমার কথা মেনে নিয়ে চলে যেত। শোন, অনেক বুদ্ধি খাটিয়ে সেবা করার কৌশলটা নিয়েছি। আমি নিজেকে বাঁচাতে বুড়িকে সেবা করার কৌশল নিয়েছি। এই অভিনয়ের কোনো প্রয়োজন ছিল না। দুদিনের বাচ্চা, প্রয়োজনে তুই কি বুঝবি? আমি যা করেছি বেশ করেছি, এটাই শেষ কথা। কোথায় যাচ্ছ? বুড়ির কাছে নয়তো? হ্যাঁ, বুড়ির কাছে যাচ্ছি। যতদিন অসুস্থ থাকবে তার কাছে থাকবো। যুদ্ধ আপাতত স্থগিত। এজন্যই বলে কারো উপকার করতে নেই। উপকার করলেই বিপদে পড়তে হয়। জুতা খুলে নিজের কপাল নিজে চাপড়াতে ইচ্ছে হচ্ছে। কি হলো, কথা বলো না কেন? কি বলবো? কিছু একটা বলো। চাপড়াও। কি? কপাল চাপড়াও জুতা খুলে। সেটা তো কথার কথা বললাম। কিন্তু আমার সত্যিই চাপড়াতে ইচ্ছে করছে। নিজের গুড়ে শৌলানা হক ছেড়ে যার জন্য এত কিছু করলাম, সেই কিনা বলে ম্যাও। শুধু কি ম্যাও, আমাদের মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়ে তারা হয়ে গেল এক। এখন না আমাদের ডাকে সাড়া দেয়। ওরা আমাদের সাথে এমন কেন করলো? আসলে ওরা কি চায়? কিছুই চায় না। এটা ওদের অন্তরের ভেতরের বহুরূপের খেলা। দাদি অসুস্থ হওয়াতে সে রূপটা আমাদের সামনে ধরা পড়েছে। কি বলছো কিছুই বুঝতে পারছি না। দাদা দাদির অন্তরে বহুকাল ধরে একজোড়া ক্ষুধাতুর প্রেমিক মন বসবাস করে আসছে। পৃথিবীর না পাওয়ার গিরিখাতে টোল খেয়ে নিচে পড়তে পড়তে তারা এত ক্লান্ত হয়ে গেছে যে সেই প্রেমিক মনকে দুজনের সামনে কখনোই প্রকাশ করতে পারেনি। তাদের সামনে যা প্রকাশ পেয়েছে তা ভালোবাসার আরেক রূপ,
অদ্ভুত তার বহিঃপ্রকাশ, সময়ের সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকার আরেক শক্তি। সেটা কি? ঝগড়া। ঝগড়া করে কি ভালোবাসা হয়? ওদের ঝগড়ায় ওদের আত্মার মাঝে লুকিয়ে থাকা গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। এটাই ওদের রিয়েল লাভ। সত্যিই তো, আমরা শুধুই ভুল বুঝছিলাম। চোখ দিয়ে যা দেখছি তাকেই বিশ্বাস করছি, কিন্তু কখনো কখনো চোখের দেখা মিথ্যে হয়ে যায়। মন দিয়ে যা অনুভব করা যায় সেটাই সত্যি। আমরা দুজন বাস্তবিক রঙ্গমেলে এসে মনটাকে হারিয়ে ফেলেছিলাম, এজন্য ভালোবাসাকে অনুভব করতে পারছিলাম না। এখন পারছি। সরি গিনি, আমাকে ক্ষমা করো। আমি কখনো তোমাকে ভুল বুঝবো না। প্রমিস করো, অন্যের প্ররোচনায় আমরা কেউ কাউকে হারাবো না। এখানেই তো ছিল, কেউ নিশ্চয়ই সরিয়েছে, না হলে যাবে কোথায়? মধু, মধু রে, জি বড় মা। কোথায় মরেছিলি? এত ডাকতে হয় কেন? 2 দিন ধরে ডাকাডাকি করেন না, তাই ভাবলাম এই বাড়িতে আমার কাম শেষ, বাড়িতে যাওয়ার লিগা প্রস্তুত হইতেছিলাম। হাদারা, আমার মরা লাশের উপর দিয়ে হেঁটে তুই বাড়িতে যাবি নাকি? এই কাম কেউ করতে পারে? আপনারা ছাড়া আমার কি আছে? আপনি বললে আমার কি হইবে বড় মা? বুঝতে যখন পেরেছিস তখন বাড়ি যাবার প্রস্তুতি রেখে দিয়ে আমার পানের বাটাটা খুঁজে দেখ। পানের বাটা কই যেন দেখছিলাম। ও, মনে পড়ছে, ওইটারে ওই ময়লার মধ্যে পড়ে থাকতে দেখছি। আমার পানের বাটা ময়লার মধ্যে? 4টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র অভ্যেস। সারাদিন আয়েশ করে 1-2টা পান মুখে দেই, সেটা কার সহ্য হলো না। আমার শখের মাথায় কে দিল বাস? কে কে করলো কাজটা? হ্যাঁ, কে করলো? আমি করেছি। তুমি? জানতে পারি কেন এই কাজটা করলে? কাল রাতে তো বুকের ব্যথায় মরতে বসেছিলে। সারাদিন ছাগলের মতো জাবর কেটে পান খেলে বুকের ব্যথা বাড়বে না কমবে? যদি একটা কিছু হয়ে যেত? হলে হতো, তাতে কার কি যায় আসতো? খুব যায় আসতো। নিজে তো মরতই, আমাকে জমের বাড়িতে পাঠাতো। আসলে বুকের ব্যথা একটা বাহানা, কৌশলে আমাকে জমের বাড়িতে পাঠানোই তার উদ্দেশ্য। আমি মরে গিয়ে তাকে জমের বাড়িতে পাঠাতে চাইছি? এমন কথা বলতে পারলো? ঠিক হতো, উচিত শিক্ষা হতো। সে জমের ঘরে গিয়ে হাই হাই করে মাতনদানি আহাজারি করবে, আর আমি উপরে বসে বসে সেটা দেখবো। আমি করব হাজারি? কখনো না। আমি তো একা জমের বাড়িতে যাব না। একা না তো আপনার লগে কে যাইব বড় আব্বা? আমি জমের বাড়িতে যাওয়ার সময় খিচে তাকেও নিয়ে যাব। বড় আম্মু হেলিকে কি করব? পারো তো একটাই, ঝগড়া। তাই করবে? আলবত করব, জমকে সাক্ষী রেখেই ঝগড়া করব। গিনি, গ্র্যান্ডমা ডাকছে, গ্র্যান্ডমা ডাকছে। নিশ্চয় কিছু একটা হয়েছে। গ্র্যান্ডমার বুকের ব্যথাটা, রঞ্জু আমি যাই। বুকের ব্যথা হলে এভাবে নিশ্চয়ই ডাকবে না। তাহলে? আমরা বাড়ির কোথাও নেই, ছাদে গোপনে। টের পেল না তো? তাহলেই হয়েছে, সব শেষ, কুরুক্ষেত্র পথে বসবে। এমন দাদা দাদিও আমাদের কপালে ছিল, তাদের জন্য ইয়ে করাটাই দুরূহ হয়ে গেল। সব বাদ দাও রঞ্জু, তাড়াতাড়ি কিছু একটা করো, না তুমি ছাদে উঠে আসবে। গতকাল রাতের অসুস্থতায় শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে, গলায়ও কোনো জোর পাচ্ছি না। আমার একজন জোরালো প্রক্সিমেন লাগবে। যা, তুই গিনিকে ডেকে আন যা। বড় মা, পুরা বাড়ি খুঁজা কোথাও গিনি আপারে পাইলাম না। আপাতত আমারে দিয়ে ঠেকার কাম চালায় নেন। উত্তালে রণক্ষেত্রে ঠেকা দেওয়ার মতো কোনো কাজ থাকে না রে মধু। শক্তিশালী প্রতিপক্ষকে দমন করতে উপযুক্ত রণবীর লাগে, আমার গিনিই লাগবে। গিনি, আমার শুধু শুধু কষ্টের কি প্রয়োজন? আমার রণবীর আছে। রঞ্জু! ওই যে আবার তোমাকেও ডাকছে গ্র্যান্ডপা।
গিনি, তুমি কোথাও যাবে না। কেন? ওরা নির্ঘাত ঝগড়া করছে। আবার? জীবনের অলস সময়গুলোকে ওরা এভাবে ঝগড়া করেই কাটায়। আর এই ঝগড়ার অন্তরালের ভালোবাসার মুহূর্তগুলোকে ক্লোজ ফ্রেমে বেঁধে একাই উপভোগ করে। কিন্তু ঝগড়া করতে করতে অসুস্থ হলে? অসুস্থ হলে ওরা একে অন্যের প্রোটেকশন দিতে জানে, গত রাতে যেমনটা করেছিল। কিন্তু তোমাকে আর আমাকে না দিয়েছিল সেবা করার সুযোগ, না দিয়েছিল ভালোবাসার ভাগ। আমরাও বোকার মতো? না না, আর না। ওরা যদি ভালোবাসার গিরিবাজ হয়, আমরাও সেই গিরিবাজের ইচ্ছা। চলো না, আমরাও কম জানি না। কিন্তু গিনি, তুমি যেও না প্লিজ। ওদের ঝগড়া ওদেরকেই করতে দাও। আমরা ভুল করে আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ওদের জন্য আর নষ্ট করবো না। তাহলে কি করবে? একটা আইডিয়া আছে আমার মাথায়। পানির বাটার উপর এত আক্রোশ? ঠিক আছে, আমিও দেখাচ্ছি। রান্নাঘর থেকে ওই চায়ের কেটলিটাও এনে আমি ফেলে দিচ্ছি। চায়ের নেশাও আমি চুকাচ্ছি। কোথায় চা আর কোথায় পান? খবরদার, কেটলি ফেলা চলবে না। কেটলি তো ফেলবই, দরকার হলে আপাদমস্তক চ্যাংদোলা করে ওই মানুষটাকেও ফেলে দিয়ে আসবো। কি চ্যাংদোলা করবে? বললেই হলো। মানব সমাজে আছি বলে ভেবো না আমি কিছু পারি না। আমিও বাঘের বাচ্চা, শিরা আছে মেলা জোর। আমার এক হুঙ্কারে ওই হুলো বেড়ালটা লেজ গুটিয়ে দৌড় দিবে। কি? আমি হুলু বেড়া? হ্যাঁ, হুলো। আর তুমি বাঘের বাচ্চা? হ্যাঁ, বাঘের বাচ্চা।